আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই যে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 সালের এই বিধিমালার যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওইগুলি আজকে আলোচনা করার চেষ্টা করব। যেমন প্রথমে আসি সরাসরি নিয়োগ লাভের শর্তাবলী। এই প্রশ্নটি বিগত 25 বার বিগত পরীক্ষায় এসেছে। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে আলোচনা লিখতে পারি যে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 এর বিধি 4-এ সরাসরি নিয়োগ লাভের শর্তাবলী সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি। এখানে 1 নম্বরে বলেছে কমিশনের সুপারিশ ব্যতীত চাকরিতে সরাসরি নিয়োগ লাভ করা যাবে না। 2 নম্বরে বলা হয়েছে চাকরিতে সরাসরি নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন। এ নম্বরে বলেছে। আবার বি নম্বরে বলেছে বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিবাহ করলে বা প্রতিশ্রুতিবদ্ধ হলে, বিবাহ বন্ধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলে। আচ্ছা, এছাড়া আরও রয়েছে 3 নম্বরে বলা হয়েছে চাকরিতে নিয়োগ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না, এ নম্বরে বলেছে স্বাস্থ্য পরীক্ষায় নিয়োগের জন্য অযোগ্য নন বলে বিবেচিত হতে হবে, অর্থাৎ তিনি যোগ্য। বি নম্বরে বলেছে তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের জন্য অযোগ্য নন। তিনি স্বাস্থ্য পরীক্ষায় নিয়োগের জন্য অযোগ্য নন। অযোগ্য নন মানে কি? যোগ্য। আবার প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগের জন্য সে যোগ্য প্রতিবেদন অনুযায়ী, মানে পুলিশ ভেরিফিকেশনে তাকে যোগ্য হতে হবে, তাই বলছে। 4 নম্বরে বলেছে চাকরিতে সরাসরি নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি, এ নম্বরে বলেছে ফি সহ যথাযথ ফর্ম ও নির্দিষ্ট তারিখের মধ্যে দরখাস্ত দাখিল না করেন। বি নম্বরে বলেছে চাকরিরত অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে দরখাস্ত দাখিল না করেন, অর্থাৎ তিনি যদি বর্তমানে চাকরি করেন সেই অবস্থায় যদি দরখাস্ত করেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমি আবার আবেদন করতেছি আর একটা চাকরির জন্য। তো এই শর্তগুলি গুরুত্বপূর্ণ। 4টাতে প্রত্যেকটা 2টা করে, তাই না? একটু মনে রাখার চেষ্টা করব। তো পরের প্রশ্নটি লক্ষ্য করি, পদোন্নতির মাধ্যমে নিয়োগ। এই প্রশ্নটি 11 বার এসেছে বিগত পরীক্ষায়, 11 বার। পদোন্নতির মাধ্যমে নিয়োগ আমরা এইভাবে আলোচনা করতে পারি। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 এর বিধি 5-এ 4-এ বলেছে সরাসরি নিয়োগ, আর 5-এ বলেছে পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি, সরকার কর্তৃক এই উদ্দেশ্যে গঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ড ও বিভাগীয় পদোন্নতি বোর্ড বা নিয়োগ বোর্ডের সুপারিশক্রমে এই পদোন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। অর্থাৎ এই সরকার কর্তৃক এই উদ্দেশ্যে মানে কি, এই পদোন্নতি দেওয়ার উদ্দেশ্যে সুপিরিয়র সিলেকশন বোর্ড এবং বিভাগীয় পদোন্নতি যে বোর্ড গঠন করা হবে তাদের সুপারিশক্রমে এই পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা যাবে বা নিয়োগ করতে হবে। তবে শর্ত থাকে যে, ক নম্বরে বলেছে নিম্ন শ্রেণীর পদ থেকে নবম গ্রেডের বেতন স্কেলের পদে কমিশনের সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা যাবে পদোন্নতির মাধ্যমে। খ নম্বরে বলেছে সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ না হলে, বিশেষ পদোন্নতি কমিটি কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে কোনো ব্যক্তিকে 6ষ্ঠ গ্রেডের কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না। এখানে বলেছে যে সরকার কর্তৃক গৃহীত পরীক্ষায় যদি উত্তীর্ণ না হয় তাহলে এই 6ষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না, সেই কথা বলেছে। যেমন এই যে ডিপার্টমেন্টাল পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা, এই সমস্ত পরীক্ষায় পাশ করতে হবে বিশেষ করে 6ষ্ঠ গ্রেডে যাওয়ার জন্য, সেই কথা বলেছে। এবার গ নম্বরে বলা হয়েছে সুপিরিয়র সিলেকশন বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে কোনো ব্যক্তিকে 5ম ও 4র্থ গ্রেডের কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না। এবং ঘ নম্বরে বলা হয়েছে কাউন্সিল কর্তৃক অযোগ্য বিবেচিত হলে কোনো ব্যক্তিকে 3য় বা তদূর্ধ্ব কোনো পদে পদোন্নতি দেওয়া যাবে না, তাই না? তাহলে এখানে কিন্তু 9 নম্বর গ্রেড পর্যন্ত একটা শর্ত, আবার এই 6ষ্ঠ গ্রেড পর্যন্ত একটা শর্ত, 5ম ও 4র্থ গ্রেডের জন্য একটা শর্ত, আবার 3য় এবং তদূর্ধ্ব বা মানে 3, 2, 1 এগুলোর জন্য আরও একটি শর্ত, সেটা হচ্ছে কাউন্সিল কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে 3য় গ্রেডে বা তার ঊর্ধ্বে 1, 2 পদোন্নতি দেওয়া যাবে না। এগুলি সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, তো এখানে আরও বলা হয়েছে সার্ভিস রেকর্ড সন্তোষজনক না হলে পদোন্নতির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না
এবং কোনো পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে উক্ত পদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ সমাপ্ত করতে ব্যর্থ হলে পূর্ব পদে রিভার্ট করা হবে। এখানে বলছে পদোন্নতি পেয়েও শান্তি নাই, পদোন্নতি পাওয়ার পরে যদি সরকার কর্তৃক কোনো পরীক্ষা নির্ধারিত করে থাকেন, তাহলে প্রশিক্ষণ নির্ধারিত করে থাকেন, প্রশিক্ষণ, তাহলে সেই প্রশিক্ষণ সমাপ্ত করতে যদি ব্যর্থ হয়, তাহলে আবার সেই পূর্ব পদে রিভার্ট করবে, পুনরায় রিস্টোর করার মতো, তাই না? যাই হোক, এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আসি এই বিধিমালার পরের প্রশ্নটি, এটা গুরুত্বপূর্ণ। শিক্ষানবিশ, এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 12 বার এসেছে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি আসলে আমরা এইভাবে উত্তর লিখতে পারি। লক্ষ্য করি, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 এর বিধি 6 শিক্ষানবিশ সম্পর্কে বলা হয়েছে। তাহলে বিধি 4 বলা ছিল এই সরাসরি নিয়োগ, 5 বলা ছিল কি পদোন্নতির মাধ্যমে নিয়োগ, আর 6 বলা হয়েছে শিক্ষানবিশ সম্পর্কে। কি বলা হয়েছে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে স্থায়ী শূন্য পদে প্রাথমিকভাবে নিয়োগকৃত ব্যক্তি শিক্ষানবিশ স্তরে থাকবেন। যেমন সরাসরি নিয়োগের ক্ষেত্রে 2 বছর আর পদোন্নতির ক্ষেত্রে 1 বছর, তাই না? যদি সরাসরি নিয়োগ পায় তাহলে 2 বছর শিক্ষানবিশ সময় হবে, আর পদোন্নতির মাধ্যমে নিয়োগ পেলে 1 বছর। তবে এই ক্ষেত্রে সরকার অনধিক 2 বছর পর্যন্ত বর্ধিত করতে পারে, এই 1 বছরকে 2 বছর পর্যন্ত বর্ধিত করতে পারে, সেটা সরকারের ইচ্ছাধীন, তাই না? যদি প্রয়োজন মনে করে। 2 নম্বরে বলা হয়েছে শিক্ষানবিশ কালে অযোগ্য বিবেচিত হলে সরকার কমিশনের সাথে পরামর্শ ছাড়াই সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবেন, এবং পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে পূর্ব পদে প্রত্যাবর্তন করাতে পারবেন। অর্থাৎ শিক্ষানবিশ কালে যদি অযোগ্য বিবেচিত হয় তাহলে সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করাতে পারবেন, আর পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে পূর্ব পদে প্রত্যাবর্তন করতে পারবেন, পূর্ব পদে ফিরে দিতে পারবেন, তাই না? আচ্ছা, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিধিতে বলা আছে চাকরিতে স্থায়ীকরণ। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 26 বার এসেছে। তাহলে কত গুরুত্বপূর্ণ, তাই না? যাই বিধিতে কি বলা আছে লক্ষ্য করি। আমরা এইভাবে লিখতে পারি, পরীক্ষা যদি আসে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 এর বিধি 7 চাকরিতে স্থায়ীকরণ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি, প্রাথমিক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তিকে কমপক্ষে 4 মাস বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, বা বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, তাই না? বুনিয়াদী প্রশিক্ষণ মানে কি আছে, ফাউন্ডেশন ট্রেনিং। বি নম্বরে বলেছে বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন করার পর সরকার কর্তৃক পেশাভিত্তিক ও বিশেষায়িত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এবং 2 নম্বরে বলেছে চাকরি স্থায়ী হবে না এফটিসি সাফল্যজনকভাবে সম্পন্ন না হলে। এফটিসি মানে ফাউন্ডেশন ট্রেনিং বোঝাচ্ছে আর কি। বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ না হলে, শিক্ষানবিশ মেয়াদ শেষ না হলে, আচরণ ও কর্ম সন্তোষজনক না হলে। এই যে বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কিন্তু, তা না হলে স্থায়ী হবে না। সকল শর্তাদি পূরণ করার পর চাকরিতে নিয়োগের তারিখ হতে স্থায়ী করতে হবে। তো এই ছিল এই বিধির আলোকে কয়েকটা প্রশ্ন আলোচনা করেছি যেগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রিয় সুধীবৃন্দ, পরবর্তী সেশনে আমি এই সচিবালয় নির্দেশমালা 2024 এর আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।